ছাত্ররা আনছেন নতুন দল, জানালেন ডক্টর ইউনূস। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন, রক্তে ভেজা অর্জন রক্ষা করতে হবে তরুণদেরকে। এখনই পদত্যাগ নয় বললেন তথ্য উপদেষ্টা। গণমাধ্যমের স্বাধীনতার নামে ফ্যাসিবাদকে প্রশ্রয় নয়, কঠোর অবস্থানে সরকার। দেশের জবাবদিহিতা নিশ্চিতের সঠিক সময় নির্বাচন জরুরি বললেন তারেক রহমান। 31 দফা প্রতিষ্ঠার লক্ষ্যে বাধা আসলে প্রতিরোধের আহ্বান। হাসিনা ভারতের এজেন্ট, তাই আশ্রয় দিয়েছে দেশটি। অভিযোগ জামাত আমিরের। সংস্কার শেষে যৌক্তিক সময় নির্বাচন দেওয়ার আহ্বান। জামালপুরের ট্রাক সিএনজি অটোরিকশার সংঘর্ষে 5 যাত্রীর প্রাণহানি। তাৎক্ষণিকভাবে জানা যায়নি নিহতের পরিচয়। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, মূলত আমাদের দাবি আদায়ের জন্যই আমরা রাজপথে অবস্থান করছি, অনশন কর্মসূচি পালন করতেছি। আমরা চাচ্ছি বাকি 6 কলেজকে মিলে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দেয়, তিতুমিরকে আলাদা বিশ্ববিদ্যালয় দেয়। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আমরণ অনশন। মহাখালী গুলশান সড়ক অবরোধ, যানজটে নাকাল রাজধানীবাসী। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم। এবং আমবয়ানের মাধ্যমে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে সমবেত দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। ছাত্ররা দল গঠন করবে, এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। ফিনান্সিয়াল টাইমসকে এ কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সুইজারল্যান্ডের দাভোস সফরকালে একটি পডকাস্টে কথা বলেন তিনি। বৃহস্পতিবার র্যাচম্যান রিভিউ নামের ওই পডকাস্টে কথোপকথন লিখিত আকারে প্রকাশ করা হয়। বিস্তারিত রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সম্মেলনের ফাঁকে গিডিয়ন র্যাসম্যানের উপস্থাপনায় র্যাসম্যান রিভিউ নামের এক পডকাস্টে কথা বলেন তিনি। বৃহস্পতিবার সেই পডকাস্ট প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস। এতে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগ মুহূর্তের অজানা নানা তথ্য জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস ওই পডকাস্টে আরো বলেন, ছাত্ররা দল গঠন করবে, এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে বলেও জানান তিনি। একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে। তাদের খারাপ কোনো কিছুর সঙ্গে সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা দরকার। ডক্টর ইউনূস ওই পডকাস্টে আরো বলেন, রক্ত দিয়ে ছাত্ররা যা অর্জন করেছে তা তাদেরই রক্ষা করতে হবে, অন্যথায় পরাজিত শক্তি এর সুযোগ নিবে বলেও জানান তিনি। পডকাস্টে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, তিনি নির্বাচনের সম্ভাব্য যে দুটি সময়ের কথা বলেছেন তা ভালো সময়, কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রেখেছেন এবং এর থেকে বিচ্যুত হতে চান না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর ইউনূস। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। পদত্যাগ ও নতুন রাজনৈতিক দল গঠনে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আর জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার প্রস্তুত থাকলেও বিএনপি সময় নিচ্ছে বলেও জানান তিনি। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। সরকারি থেকে উপদেষ্টা নাহিদ এবং আসিফ নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছে কিনা এ নিয়ে চলছে গুঞ্জন। তবে উপদেষ্টা নাহিদ ইসলাম স্পষ্ট জানান, পদত্যাগ এবং নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই আলাপটা আসছিল যখন আসলে কিছু রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে সরকারের থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ, তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলুক, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। বৃহস্পতিবার বিকেলে তথ্য ভবনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে এমন বক্তব্য দেন তিনি। জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার প্রস্তুত থাকলেও বিএনপি সময় নিচ্ছে। ছাত্রদের জায়গা থেকে এটা প্রথমে এককভাবেই ঘোষণার সিদ্ধান্ত ছিল। যখন রাজনৈতিক দলগুলো এটার অংশীদারিত্ব হতে চেয়েছে, তখন সরকার নিজে একটা উদ্যোগ নিয়েছে জাতীয় ঐক্য রক্ষার স্বার্থে। তো আমি মনে করি সেই ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে, গণঅভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের এই জুলাই প্রক্লেমেশনের কাজ দ্রুত এগোনো উচিত। এদিকে রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, এটি আইনগত ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। প্রতিহিংসার বশবর্তী হয়ে কোনো পদক্ষেপ নিতে চায় না সরকার। আওয়ামী লীগ 15 বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে,
তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না। আমরা রিকনসিলিয়েশনও চাই, আমরা জাস্টিসও চাই। সে সময় গণমাধ্যমের স্বাধীনতার নামে যেন ফ্যাসিবাদ প্রশ্রয় না পায় সেদিকে নজর রাখার আহ্বানও জানান তিনি। বলেন, হুকুমের আসামি হাসিনার বিচার নিশ্চিত করা হবে। কওমি উদ্যোক্তাদের আয়োজিত অনুষ্ঠানে নারী সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার বিষয়টি নিন্দনীয় জানিয়ে উপদেষ্টা বলেন, নারী সাংবাদিকদের নিরাপত্তা বাড়ানো উচিত এবং ভুল বোঝাবুঝি হয়ে থাকলে সমাধান করতে হবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেশ ও সমাজে জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কার নিয়ে সরকার যাই বলুক 31 দফার বাইরে যেতে পারছে না। এদিকে অন্তর্বর্তী সরকারের ঢিলে ঢালা মনোভাবের কারণে পতিত আওয়ামী লীগ ও তার দোসররা ফিরে আসার স্বপ্ন দেখছে বলে অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। সাইফুল রিপনের প্রতিবেদন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রতিবন্ধী রিকশা চালক মামুনের হাতে আর্থিক সহায়তা তুলে দেয় আমরা বিএনপি পরিবার। এ সময় বক্তারা বলেন, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজন একটি রাজনৈতিক সরকার। বিভিন্ন সরকারি অফিস আদালত, মন্ত্রণালয় সহ পুলিশে, প্রশাসনে সব জায়গাতেই বসে আছে এই পতিত সরকারের দোসররা। মানবিক বাংলাদেশ দেখতে চাইলে একটি রাজনৈতিক সরকার দরকার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কারো হরতালের ডাক নয়, বরং নির্বিচারে গুম খুন হত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচারের অপেক্ষায় দেশের মানুষ। কারাগার থেকেও মনে করছেন অনেকে যে আমরা বোধহয় খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ে আবার সেই রাজত্ব ফিরে পাব। সরকারের উচিত তাদের তৎপরতা দেখানোর জন্য ঢিলেঢালা ভাবে সরকার পরিচালনা করার জন্যই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে রাষ্ট্রকাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা জনগণের জন্য, দেশের জন্য। আমরা যত যাই করি, আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। সেটি জাতীয় পর্যায়ের নির্বাচন হোক, সেটি লোকাল পর্যায়ে নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের যেখানে যেখানে নির্বাচনের বিধান আছে, আমরা যদি নির্বাচনী ব্যবস্থা সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশে গড়ে তুলতে না পারি, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরে যত ঝড় তুফান বন্যা বৃষ্টি যাই হোক না কেন, নির্বাচন হতেই হবে। 31 দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর শপথকে কেউ লক্ষ্যভ্রষ্ট করতে চাইলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 31 দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশকে ভারত গোলাম বানাতে চেয়েছিল মন্তব্য করে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা তাদের এজেন্ট। বৃহস্পতিবার জয়পুরহাট সার্কিট হাউস মাঠে কর্মী সম্মেলনে এসব কথা বলেন জামাতের আমির। এ সময় ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, আওয়ামী লীগ 18 কোটি মানুষের উপর জুলুম করেছে। 17 বছরে 26 লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান জামাত আমির। একটা করাপশন ফ্রি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক, তা তারা দেখতে চায়। তাই যদি করতে হয়, তাহলে অবশ্যই একটা অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে জাতিকে। আর সেই নির্বাচন করতে হলে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সাধন করতে হবে। এই জন্য জামাতে ইসলামী 5 তারিখেই বলে দিয়েছে, এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য। জামালপুর টাঙ্গাইল মহাসড়কের দিকপাইতে ট্রাক চাপায় চালক সহ 5 সিএনজি যাত্রী নিহত হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন আরও একজন। এছাড়াও সিএনজিটি জব্দ সহ ট্রাকটি শনাক্তের কাজ করছে পুলিশ। সহকর্মী ইমরান মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। জামালপুর সদরের দিকপাইতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার দিকপাইতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজি চালক আব্দুর রাজ্জাক, যাত্রী এনাম ফকির, আরিফুল ইসলাম, আব্দুল করিম আলাল ও আলম মিয়া। আর গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আমজাদ ফকির। স্থানীয়রা জানান, টাঙ্গাইল জেলার মধুপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজির সাথে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালক সহ ৪ জন। পরে স্থানীয়রা গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে মৃত্যু হয় আরও একজনের। এখানে আসার পরে দেখছি 4টা লাশ পরিবর্তিত আর একটা ওটার পরে আমি এসে ওটার হাসপাতাল পাঠাইছি, মারা গেছে। আমরা এসে ডাক্তারে ধরতে পারি রেখে সিএনজি মধ্যে যেমন লাশ চটে গেছে গা, সেগুলিকে জড়ো করা হইলো। আর একজন জীবিত আছিল, ওই জীবিতটাকে আমরা ভ্যানে উঠাই দিলাম। দিকপাট পর্যন্ত যাওয়ার পরে সে মারা গেছে। আমাদের যারা স্বেচ্ছাসেবক ছিল ওরা আমরা সেভ করবে ওইখানে পর্যন্ত রাখছি। শনাক্ত করার আমাদের যে একজন উনি আমাদের মোটামুটি সুপরিচিত। ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকটি। শনাক্তের চেষ্টা করছে পুলিশ। আইনগত ব্যবস্থা গ্রহণ চলতেছে এবং লাশের সুরতহাল রিপোর্ট করার পরে আমরা ব্যবস্থা নিব এবং ওই ট্রাকটি যেটা চলে গেছে সেটা আমরা খোঁজার চেষ্টা করছি। ঘটনাস্থলে এসে দেখি 4 জন ডেড বডি, একজনের অবস্থা গুরুতর। তখন রাস্তায় একজন ডেড বডি আমরা বুঝিয়ে দিয়েছি, মারা যাওয়ার পরে আর 4 জনকে এখন ওসির সাহেবের কাছে সরাসরি বুঝিয়ে দিয়েছি। দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে প্রায় ঘণ্টাখানেক তীব্র যানজট দেখা যায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। আমবায়নের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ময়দানে সমবেত হয়েছেন কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলমান। তাদের নিরাপত্তায় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি তৎপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। সহকর্মী নজরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন আপন অপু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। এদিন ভোর থেকেই টঙ্গীর তুরাগ তীরে দূর দূরান্ত থেকে জমায়েত হতে থাকেন মুসল্লিরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল। খিত্তায় ভাগ হয়ে সকাল থেকেই বিভিন্ন প্রস্তুতিমূলক আলোচনায় পার করেন সময়। প্রায় 10,000 সাথী আমাদের বিভিন্ন খিত্তা এবং ময়দানের ভিতরে যে সমস্ত রাস্তাগুলো আছে এখানে সুন্নত হিসাবে পাহারার আমলে আছেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওনারা যথেষ্ট আন্তরিকতার সাথে আমাদের সাথ দিচ্ছেন। তো বিশ্ব ইজতেমার মধ্যে যেন প্রতিটা মানুষের ঘরে ঘরে যেন ইসলাম পৌঁছে যায়। यहाँ की जो बंदोबस्त है बहुत अच्छा बंदोबस्त है। यहाँ की जो ये लोग जो मेहमान हमें और ये लोग जो हमें सेवा कर रहे हैं इसमें हम बहुत खुश है। এসছি বিশ্ব ইজতেমা, আমি কম বেশি প্রায় প্রত্যেক বছরে আসি এখানে। এখানকার পরিষেবা অসাধারণ। শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, বিদেশ থেকেও আসছেন তাবলিগের অনুসারীরা। নির্বিঘ্নে ইজতেমা পালনে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ময়দান ও আশপাশে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 7,000 সদস্য, রয়েছে 10,000 স্বেচ্ছাসেবীও। চেকপোস্ট ও ওয়াচ টাওয়ার সহ 335টি ক্লোজ সার্কিট ক্যামেরার পাশাপাশি ড্রোন ক্যামেরাতেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। আকাশপথে হেলিকপ্টার টহল ও নদীতে স্পিডবোটে নিশ্চিত করা হবে নিরাপত্তা। ইজতেমার যে মুরব্বীরা আছে তাদেরও একটা নিরাপত্তা ব্যবস্থা থাকে, তাদের সাথে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করেছি। আশা করি ইজতেমাকে কেন্দ্র করে কোনো অঘটন হবে না ইনশাল্লাহ। আমরা সকলে সতর্ক আছি। এবারের ইজতেমা আয়োজন হচ্ছে 3 পর্বে। প্রথম পর্ব শেষ হবে 2 ফেব্রুয়ারি, আর দ্বিতীয় পর্ব 3 ফেব্রুয়ারি শুরু হয়ে 5 ফেব্রুয়ারি হবে আখিরি মোনাজাত। এই 2 পর্ব আয়োজন করছে শুরায়ে নেজাম বা জুবায়েরপন্থীরা, আর 14 থেকে 16 ফেব্রুয়ারি হবে সাদপন্থীদের ইজতেমা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক অবরোধ করে কলেজটির আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে গুলশান মহাখালী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার 2 পাশে সৃষ্টি হয় তীব্র যানজট। আরও জানাচ্ছেন এনআই নাহিদ।
তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালীর তিতুমির কলেজের সামনের সড়ক অবরোধ করে তারা। এ সময় শিক্ষার্থীরা তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশের দাবি জানান। সেই সঙ্গে তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 2024-25 সেশনের ভর্তি কার্যক্রম শুরুর দাবি তাদের। শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা এবং চলতি শিক্ষাবর্ষ থেকে আইন ও সাংবাদিকতা বিষয় চালু সহ 7 দফা দাবি জানান শিক্ষার্থীরা। এই আন্দোলন একদিনের আন্দোলন না, এই আন্দোলন দীর্ঘদিনের আন্দোলন। আজকে আমরা এখানে এসেছি, একদিনে হঠাৎ করে এইখানে নেমে আসিনি। আমাদের ভাইরা আমরণ অনশনে গেছে, আপনারা শুনেছেন 4 থেকে 5 জন ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে, সোহরাওয়ার্দী হাসপাতালে। মানে মূলত আমাদের দাবি আদায়ের জন্যই আমরা রাজপথে অবস্থান করছি, অনশন কর্মসূচি পালন করতেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিটা আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। বিশ্ববিদ্যালয়ের দাবিতে কলেজের সামনের মহাখালী গুলশান বাড্ডা লিংক রোডে শিক্ষার্থীরা অবরোধ করায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। অচিরেই এ সমস্যার সমাধান চান তারা। সেই মহাখালী থেকে আমি হেঁটে এখানে আসছি, আমি একা না, আরো অনেকে আছে যারা হেঁটে হেঁটে আসছে, বয়স্ক আছে, সবাইকে একটা হ্যারাসমেন্টের মতো চলে যাচ্ছে। সব মানুষেরই সমস্যা, বিশেষ করে আমাদের তো আরো সমস্যা, কারণ আমাদের গাড়ির চাকা গড়লে আমাদের টাকা পাবো। দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। অন্তর্বর্তী সরকার যথাযথ পদক্ষেপ নেবে এ আশা তাদের। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। পতিত আওয়ামী সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 9:15টার দিকে তাকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের ডাকঘর এলাকায় অবস্থিত তার ভাইয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর লালমনিরহাটে ছাত্র জনতার উপর বর্বর হামলা চালানো ও নির্যাতনের অভিযোগ রয়েছে। গেল 5 আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন প্রতাপশালী এই মন্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন ডিবি পুলিশ কোতোয়ালি থানা পুলিশ তাকে নজরদারিতে রাখে। তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে। আজকে একজনকে ধরা হলো, একজন সাবেক মন্ত্রীকে ধরা হলো, সেই জায়গা থেকে আমরা তো খুশি এবং আমরা এটা দাবি জানাচ্ছি যে শুধুই তাদেরকে ধরা হবে এমন না, তাদের যে সঠিক বিচার সেই বিচারটা যেন করা হয়। কিছুক্ষণ আগে আমাদের রংপুর মহানগরী পুলিশ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে অন্যতম দোষর ছিল 8 বছরের মন্ত্রী সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর এতে সন্তুষ্ট। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত প্রসিকিউশনকে বলেছেন, আসামিদের গ্রেপ্তারে যাদের গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি আইজিপিরও গড়িমসি পাওয়া যায় তবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদারের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ বন্ধুকে টেনে নিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ইমাম হাসান তাইম। বৃহস্পতিবার এই ঘটনার আসামি সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকে দ্বিতীয়বারের মতো হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ মামলায় 4 আসামি এখনও পলাতক। শুনানির এক পর্যায়ে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে গাফিলতির অভিযোগ আনেন একজন প্রসিকিউটর। তখনই ক্ষোভ উগরে দেন চেয়ারম্যান। প্রসিকিউশনকে উদ্দেশ্য করে বলেন, আইজিপি ডিএমপি কমিশনার যার গাফিলতি পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা তামাশা করতে বসেননি বলেও মন্তব্য করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। ওয়ারেন্টভুক্ত আসামিদের নিয়ে ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন অসন্তুষ্ট হলেও গণমাধ্যমের সামনে এসে এড়িয়ে যান প্রসিকিউটররা। এই বিষয়ে যে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে তাদের যে এক্সিকিউশন রিপোর্ট দেওয়ার কথা সেটা নিয়ে একটু কথাবার্তা হয়েছে ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বেশ কিছু কথা বলেছেন, কি বলেছেন? দেখেন, ইনভেস্টিগেশন এর বিষয়ে বা ওয়ারেন্টের বিষয়ে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনে যে কথাবার্তাগুলো হচ্ছে এগুলা ওপেনলি বলার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না, এটা বলতে চাচ্ছি। এদিকে জুলাই গণহত্যার অপরাধ তদন্তে তল্লাশি ও জব্দ প্রমাণাদির পরীক্ষার জন্য প্রসিকিউশনের 2টি আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। সেই সাথে 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।
জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকারীদের ফাঁসির দাবিতে ৩ দিন সময় বেঁধে দিয়ে ৯ ঘণ্টা পর অনশন ভাঙলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রাত 9:45টার দিকে জুস খাইয়ে তাদের অনশনের সমাপ্তি করেন জেলা প্রশাসক ফরিদা খানম। পাশাপাশি শুক্রবার একটি কমিটি হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি। ৩ দিনের সময় বেঁধে দিয়ে তারা এর মধ্যে শেখ হাসিনা সহ সব হত্যাকারীদের দৃশ্যমান বিচারের অগ্রগতির দাবি জানান। আর দাবি আদায় না হলে আবারও অনশনের কথা জানান তারা। এর আগে মুক্তিযোদ্ধা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ফোনে কথা বললেও তারা অনশন কর্মসূচি ভাঙেনি। পরে ওই দুই উপদেষ্টা ও সরকারের উচ্চ মহলের আশ্বাসে রাতে আমরণ অনশন ভাঙেন তারা। সকাল 11টা থেকে চট্টগ্রাম নগরীর জামাল খান এলাকায় প্রেস ক্লাবের সামনের সড়কে হত্যার বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ সহ নানা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। পরে 12টার দিকে রাস্তায় শুয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করে তারা। আমরা আজকে একটা কমিটি রাসেল বা আপনারা যারা যারা আছেন আপনারা যাদেরকে সমন্বয়ক হিসেবে কমিটিতে দেবেন এবং যাদেরকে নিয়ে আপনারা কমিটি গঠন করতে চাইবেন তাদেরকে নিয়ে কমিটি হবে। আপনাদের সব দাবি আমরা মেনে নিয়েছি, কিন্তু এত রাত আপনারা এই শীতের ভিতরে বাইরে আছেন, আপনাদেরকে এই রাস্তায় ফেলে আমরা ঘরে ফিরে যেতে পারবো না। আমরা ঘরে যাব, আপনাদেরকে নিয়ে ঘরে যাব। দেখছেন সংবাদ রাত।